গুড মর্নিং। আজকের ক্লাসটা আমি শুরু করছি মানুষের অভিব্যক্তি। আগের দিন বলেছিলাম, তার আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো একটু রিক্যাপ করে নেওয়া ভালো। আমরা কী কী শিখলাম বা কী কী জানলাম। প্রথমত, অভিব্যক্তির কৌশল, অর্থাৎ অভিব্যক্তি করতে গিয়ে যে যে পদ্ধতি বা কৌশলকে অবলম্বন করতে যে কোনো জীব, সেটা তো পার্টিকুলারলি মানুষের কথা বলা হয়নি। তা সেই নিরিখে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের, যেহেতু পূর্বপুরুষ সম্বন্ধে আমাদের সবারই জানার ইচ্ছা, আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে পূর্বপুরুষ ছিল। আমরা দেখব যে একটা সদ্য নিরক্ষর লোকও কিন্তু বলে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। সে কিন্তু কেউ না কেউ হয়তো তাকে বলেছে, তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু সেই উক্তিটি আমাদের সামনে তুলে ধরে। কিন্তু আমরা যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট বা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের দায়বদ্ধতা বর্তায় যে কেন আমরা জানবো না যে মানুষ, তাদেরও পূর্বপুরুষ আছে। আমরা এখান থেকে বানর যে বলছে কিভাবে এসছে, আমরা খুব ছোটোবেলা থেকে পড়েছি যে এইরকম ছিল। দেখবে এখন একটা ছবি দেওয়া থাকে, ফার্স্টে ছোট বেঁকানো, পিঠ বেঁকা কুঁজো, সেই লোকটা থেকে আস্তে আস্তে সবল সোজা লোক হয়ে গেল। তা এই ছবিটা কিন্তু আমাদের অভিব্যক্তিকে দারুণভাবে বর্তায়। এটা একটা মানে যে কোনো মার্কেটিং এবিলিটি বোঝাতেও বিভিন্ন কোম্পানি থেকেও এই জিনিসটাকে বোঝানো হয়। ছবিটার যথেষ্ট গুরুত্ব আছে। তা আমরা ওই দিকে যাচ্ছি না, যাচ্ছি কোথায়? মানুষের অভিব্যক্তি সম্বন্ধে। আমরা পার্টিকুলারলি যেহেতু মানুষের আমাদের পূর্বপুরুষ সম্বন্ধে আমাদের জানার দারুণ অনুসন্ধান আছেই সব সময়ের জন্য। এবার কত বছর ধরে, কত বছর যুগের বানর বা কত বছর যুগে কীরকম দেখতে ছিল মানুষের পূর্বপুরুষ, সেগুলো সম্বন্ধেও আমরা হয়তো পড়ছি, কিন্তু আমাদের পিছনেও কেউ না কেউ, প্রচুর বিজ্ঞানীরা কাজ করেছেন যে এই তথ্যগুলো যাতে তুলে ধরতে পারি। সেই তথ্য তুলে ধরার জন্য যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি প্যালিও অ্যানথ্রোপোলজি। শুধুমাত্র এখানে অ্যানথ্রোপোলজি মানেই হচ্ছে যে প্রত্নতত্ত্ববিদ্যা, এবং প্যালিও মানে জীবাশ্ম তত্ত্ব, এবং যেখানে শুধুমাত্র মানুষের বিবর্তনকেই বোঝাবে না, মানুষের তখনকার দিনের কেমন সংস্কৃতি ছিল, তাদের সামাজিক পরিকাঠামো কেমন ছিল, তারা কেমনভাবে তারা জীবনযাপন করত, সমস্ত কিছু যদি সেইটা নিয়ে আমরা স্টাডি করে থাকি, তাহলে তখন তাকে আমরা বলবো প্যালিও অ্যানথ্রোপোলজি। নিশ্চয়ই বুঝতে পারলাম। ক্লাসটা ছোট ছোট দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট যে সেশন, সেটা একটা ভিডিও আমি এটা যেটা করছি, আর সেকেন্ড একটা আপলোড করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা প্যালিও অ্যানথ্রোপোলজি হচ্ছে সেই ধরনের অধ্যয়ন বা সেই ধরনের স্টাডি যেখানে মানুষের সমাজ, মানুষের সংস্কৃতি, মানুষের বিবর্তন সমস্ত কিছু আলোচনা করা হবে। এখানে যেহেতু মোদ্দা জিনিসটাই মানুষের বিবর্তন, তাহলে তো মানুষের প্যালিও অ্যানথ্রোপোলজির আমাদের পড়তেই হবে, পড়াশোনা করতে হবে। নাহলে এত অধ্যয়ন সম্বন্ধে কেউ না কেউ এই বইটাকে অধ্যয়ন করেছে, বা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদেরকে এই প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট বলবো। তা সেই কথার নিরিখে প্রচুর বিজ্ঞানীরা প্রতিনিয়ত এখনও পর্যন্ত কাজ করে চলেছেন। আমরা জানতাম যে মানুষ কি হয়, মানুষের যে অস্তিত্ব, মানুষের অস্তিত্ব তো বিপন্ন নয়, মানুষের অস্তিত্ব যথেষ্টই। মানুষ যদি বিপন্নই হতো এত কোটি মানুষ হতো না, প্রতিনিয়ত বাড়তেই থাকছে, কোনোদিনই অস্তিত্ব বিপন্ন নয়। কিন্তু যে অস্তিত্বটা আমাদের সামনে আছে, তুলে ধরেছে, আমরা যেভাবে বেঁচে আছি, তার ইতিহাস তো আমরা জানতে ইচ্ছা করে আমাদের। এবং একটা বারবার বলছি, বিজ্ঞানের ছাত্র হিসাবে এটা জেনে রাখা খুবই দরকার। তাহলে প্রত্যেকে, বিজ্ঞানী লিনিয়াস, তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন হচ্ছে প্রচুর ভাগে ভাগ করেছিলেন। তাতে আমরা ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স আমরা জেনেছিলাম। ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সে কী কাজ, এই যে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স করতে গিয়ে মানুষেরও নিশ্চয়ই সিস্টেমেটিক্স বা ট্যাক্সোনমি করেছিলেন। তা সেখানে তিনি বলেছিলেন, এবং কিভাবে পার্টে ভাগ করলেন তিনি, জগৎ, উপজগৎ। জগৎ যেমন অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ সে প্রাণী জগতে বাস করে, সেটা তো আগেই অবশ্যই, সে তো প্রাণী, নিশ্চয়ই উদ্ভিদ নয়।
উপজগৎ মেটাজোয়া নাম দিলেন, পর্ব কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রাটা, অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, শ্রেণী ম্যামালিয়া মানে স্তন্যপায়ী, ঠিক খুব ভালোভাবে বুঝে যাবে। শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া, উপশ্রেণী থেরিয়া, ইনফাশ্রেণী ইউথেরিয়া, বর্গ প্রাইমেট, গোত্র হোমিনিডি, গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে স্যাপিয়েন্স, উপপ্রজাতি স্যাপিয়েন্স। তাই তার বিজ্ঞানসম্মত নাম কি হয়েছে? যেহেতু এটা ত্রিপদ নামকরণ হয়ে যাচ্ছে, আগে ছিল দ্বিপদ, এখন ত্রিপদ হয়ে যাবে, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তাহলে এই নিরিখে দাঁড়িয়ে থেকে আমরা কিছুতেই বলতে পারি না আমাদের যে স্ট্রাকচার, যে পরিকাঠামো, অন্তত ট্যাক্সোনমিক যে স্ট্রাকচার, যে লিনিয়ার হায়ারার্কি, সেটা তো আমরা নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করব। যেহেতু আমার মানে বিবর্তনের কৌশল যখন পড়ব, মানুষের বিবর্তন পড়ব, আমাকে এটা মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। তাহলে জগৎ হচ্ছে অ্যানিম্যাল কিংডম, উপজগৎ হচ্ছে মেটাজোয়া, পর্ব হচ্ছে কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রাটা, অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, শ্রেণী হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী, উপশ্রেণী থেরিয়া, ইনফ্রাশ্রেণী ইউথেরিয়া, বর্গ প্রাইমেট, গোত্র হোমিনিডি। এই যে গোত্র, গণ, প্রজাতি, এগুলো তো বর্তমানে দারুণভাবে প্রচলিত। এত কিছু জিনিস যদি নাও আমরা মনে থাকে, আমার এই 3-4টে পার্ট, এই যে গোত্র হোমিনিডি গোত্রের হয়, এর দিয়েই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে প্রত্নতত্ত্ববিদ্যা দারুণভাবে সুফল পাচ্ছে। তা তুমি যে আমাদের দু ধরনের জগৎ, একটা পুরানো জগৎ, একটা নতুন জগৎ, আমরা সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া পেয়েছি। পুরানো জগৎ বলতে এত যে বিবর্তন, মানে সব সময়ের জন্য একটা পুরানো দিন ছিল, একটা নতুন বর্তমান যুগের বর্তমান সভ্যতা সম্বন্ধে আইডিয়া করা যায়। তা তার ওপর বেস করে বিভিন্ন বিজ্ঞানীরা তারা তাদের খোঁজ খবর এবং যে অনুসন্ধিৎসু মানসিকতা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন যুগে এবং বিভিন্ন বছর আগে। তাহলে যুগ তো নয় নিশ্চয়ই, এই কয়েক বছর আগে, এই 1800-1700 শতাব্দী থেকেই আরও বিজ্ঞানের যখন রমরমা ব্যাপার, তখন থেকে সেটা চালু হতে থাকলো। তাই কি করছেন, কিছু কিছু বিজ্ঞানীদের কথা না বললেই নয়, যারা কন্ট্রিবিউট করেছে, অবদান রয়েছে কাদের এই মানুষের এভলিউশন তৈরি করার জন্য। যা প্রথম হচ্ছে বিজ্ঞানী হাক্সলে। তিনি বললেন কি, তিনি একটা বই লিখলেন 1863 খ্রিস্টাব্দের কথা। তিনি বইটার নাম কি, ম্যানস প্লেস ইন নেচার, মানে প্রকৃতিতে মানুষের অবস্থান কোথায়, এই নিয়ে তিনি সেই বইয়ে কি লিখেছেন, মুদ্রা জিনিসটা সাবস্ট্যান্স কি ছিল, এপ জাতীয় বানর সম্বন্ধে তিনি বলেন। দ্বিতীয়, এই যে হাক্সলে বলার পরে ডারউইন, যার কথা ফেলে দেওয়ার নয়, যিনি বিবর্তন তো দারুণভাবে বিবর্তনে তার অবদান রয়েছে, তিনিও একটা বই লিখেছিলেন, দ্য ডিসেন্ট অফ ম্যান। দ্য ডিসেন্ট অফ ম্যান 1871 খ্রিস্টাব্দে তিনি লেখেন, এবং সেই বইয়ের মূল বিষয়বস্তু কী ছিল, মানুষ ও মানে বানর যে একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত, সেইটা সেই বইয়ে তিনি উল্লেখ করেছিলেন। তা তিনি উল্লেখ করার পর এগুলো কিন্তু এক একজন বিজ্ঞানীর কথা বলছি, যারা সত্যিই দাগ কেটে গিয়েছিল মানে এই বিবর্তন জগতে, এবং বিবর্তন যে আমরা সায়েন্সটা পড়ছি। তারপরে ইউজিন দুবেইস আসে 1891 খ্রিস্টাব্দে। তিনি জাভা নামক এক জায়গা আছে, আমরা জামা, সুমাত্রা, এগুলো সব দ্বীপপুঞ্জ এক একটা, সেই জাভাতে তিনি কিছু জীবাশ্ম পান। যে জীবাশ্মটার নাম প্রথমে দিয়েছিলেন পিথিক্যান্থ্রোপাস, সেই পিথিক্যান্থ্রোপাস এরপরে তার নামকরণ হয় কিন্তু হোমো ইরেক্টাস। তাহলে জাভাতে তিনি একটা জীবাশ্ম পেয়েছিলেন, তার নাম দিলেন পিথিক্যান্থ্রোপাস, যেটা পরবর্তী ক্ষেত্রে হোমো ইরেক্টাস নামে পরিচিত। এই ধরনের এই যে হোমো ইরেক্টাস, এটা ঠিক জাভাতে যেমন পেয়ে গিয়েছিল, পরবর্তী থেকে চীনেও পাওয়া গিয়েছিল। সেখানেও কিন্তু সেখানকার বিজ্ঞানীদের যাই হোক না কেন, তারাও কিন্তু সেই হোমো ইরেক্টাস নামটা দিয়েছিলেন। এবং যেহেতু তাদের মধ্যে মিল ছিল, তাহলে বোঝা যাচ্ছে জাভাতেও ছিল, চীনেও ছিল, আমরা বলতে পারি তাদের উৎপত্তি স্থলের একটা জায়গা হিসাবে। নেক্সট আসছি রেমন্ড ডার্টের কথা। তাহলে কে কে বিজ্ঞানী হলো, প্রথম হচ্ছে হাক্সলে, ডারউইন, অনেক বিজ্ঞানী আছেন, সেগুলো সবারই নাম তো আর প্রযোজ্য নয়, কিন্তু যাদের আমাদেরকে পড়তে হবে যে যে বিশেষগুলো, সেগুলো আমি বললাম, হাক্সলে, ডারউইন, ইউজিন দুবেইস। এবার হচ্ছে রেমন্ড ডার্ট। তিনি কি করলেন, দক্ষিণ আফ্রিকা
থেকে তিনি একটা ফসিল পেলেন। এই রেমন্ড ডার্ট কত খ্রিস্টাব্দে, সেটা 1924 থেকে 1925 খ্রিস্টাব্দে। সেই ফসিলটা হতে আলটিমেট একটা খুলি, সেই খুলিটার তিনি নাম দিলেন, তিনি ফার্স্ট এপ ম্যান বলেন। মানে সেই খুলিটা দেখে এপ ম্যানের একটা কথা চিন্তা করেন যে মানুষ মানুষ বানর, এপ ম্যান। এদি সিনেমাও বেরিয়েছে, মানে এপ ম্যান, অর্থাৎ আমাদের হলিউড ইন্ডাস্ট্রি এই এপ ম্যানের ওপর সিনেমাও বার করেছেন। সেই এপ ম্যানের নাম দিলেন অস্ট্রালোপিথেকাস। এটা যেহেতু আফ্রিকায় আবিষ্কৃত হয়েছিল, তাই এটা নাম পরবর্তী ক্ষেত্রে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নামটাও প্রযোজ্য হয়েছিল। এবার আসি রবার্ট ব্রুমের কথা। এটা তো রেমন্ড ডার্টের হয়ে গেল। রবার্ট ব্রুম, তিনিও একটা জীবাশ্ম আবিষ্কার করেন। এবং জীবাশ্ম বলতে সবই তো জীবাশ্মটা সেই কোনো মাথার খুলিটা দেখে মেনলি আরও বেশি তারা ডিটেক্ট করতে পেরেছিলেন। তা সেই মাথার খুলিটার তিনি এবং সেই জীবাশ্মটার নাম দিলেন প্যারান্থ্রোপাস। এই যে প্যারান্থ্রোপাস, ইনি এটা কি মেইনলি হচ্ছে প্যারান্থ্রোপাসের আর একটা নাম আছে অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। মানে অস্ট্রালোপিথেকাস, এই যে প্যারান্থ্রোপাসের নামটা হলো অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। এক একজন বিজ্ঞানী এক এক রকম নাম দিয়েছে। নাম দিতে 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 তারা কিন্তু এই সেই লিনিয়ান এর না হলেও হ্যাঁ তাকেও বেস করে করে করেছেন। তার একটু উন্নতি হয়েছে, নতুন নাম হয়েছে, নতুন নামকরণ করতে করতে ফাইনাল একটা জায়গায় পৌঁছাবে, নিশ্চয়ই পৌঁছাবে। এরপরে আসলো মেরি লিকি আর লুইস লিকি। মেরি লিকি আর লুইস লিকি 1970 খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন জীবাশ্ম তো আবিষ্কার করেছেন। তারা বিশ্লেষণও করে দেখেছেন যে এই যে হোমো হাবিলিস, মানে তিনি একটা কোন জীবাশ্ম আবিষ্কার করলেন, একটা জীবাশ্ম আবিষ্কার করলেন, তার নাম দিলেন হোমো হাবিলিস। এই হোমো হাবিলিস হচ্ছেই আসল কথা, হচ্ছে এই অস্ট্রালোপিথেকাস আর হোমো ইরেক্টাসের পরবর্তী পর্যায়। এরা অনেকটাই মনুষ্যগোত্রীয়। এরা যেহেতু এদের থেকে একটু উন্নত, তার জন্য এদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে লাভজয়, যিনি লুসি কঙ্কাল পেয়েছিলেন, এই লুসি কঙ্কালের তিনি গঠন দেখে বলেছিলেন যে বর্তমান যুগের থেকে এই অস্ট্রালোপিথেকাস, তিনি একটা বলেছিলেন এখান থেকে, তিনি একটু এই যে অস্ট্রালোপিথেকাসের কথাটা বলছি, এই অস্ট্রালোপিথেকাস এই হোমো হাবিলিসের থেকে দ্বিপদ গমনে কিন্তু এরা যথেষ্টই সচেষ্ট। তার মানে এখান থেকে তিনি কি বুঝলেন যে কেউ কেউ বেশি কি বলে উন্নত সম্পন্ন, অন্যদিকে অন্য কিছু উন্নত সম্পন্ন। এই জার্মানির একটা হাইডেলবার্গ একটা বলে একটা শহর আছে, আর একটা নিয়েনডার্থা বলে একটা উপত্যকাও আছে। সেখানে কিন্তু এই মানে তার সেখানে যেহেতু জীবাশ্ম পাওয়া গিয়েছিল সেই সময়, সেই জীবাশ্মটা পাওয়ার দরুন সেখানকার সেই জীবাশ্মের নামকরণ কিন্তু সেই অনুসারে হয়। হোমো হাইডেলবার্গেনিস, তারপর হোমো নিওনডার্থাল নিয়েন্সিস। এই যে হাইডেলবার্গ ম্যানকে মনে করে নিওনডার্থাল ম্যানদের পূর্বপুরুষ। আসল কথা নিওনডার্থাল এটাও একটা মানুষেরই একটা উদ্ভূত দিক। তাহলে আমরা এত কিছু যদি নাও মনে রাখতে পারি, কিন্তু এই 4-5 জন বিজ্ঞানীর নাম আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো। তাতে প্রথম হচ্ছে হাক্সলে, ডারউইন, ইউজিন দুবেইস, রেমন্ড ডার্ট, রবার্ট ব্রুম, মেরি লিকি, লুইস লিকি, এগুলো। তা আমি সেই বিশেষ বিশেষ কিছু নামের দিয়েছি, তার পাশাপাশি এই জিনিসগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট ওয়ান, আমি যে জিনিসটা না বললেই নয়, সেটা হচ্ছে এইটা, এই যে আধুনিক যত জাতীয় জীব আছে, এই আধুনিক জাতীয় বানর জাতীয় জীব, যেমন হচ্ছে ওরাং ওটাং বা শিম্পাঞ্জি বা গরিলা, এদের যদি ডিএনএ বিশ্লেষণ করা হয় কিন্তু সম্পূর্ণটাই বোঝা যাবে তারা কিন্তু খুব ক্লোজলি রিলেটেড, অর্থাৎ নিকট আত্মীয়। আবার বোঝা যাবে এদের মধ্যে এরা উদ্ভূত, মানে এরা একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে। কারা? এই ওরাং ওটাং শিম্পাঞ্জি গরিলা, তারা তাদের মানুষ বা বানর এই একই, সব কিন্তু কাছাকাছি।
তাহলে এই কাছাকাছি থাকাটা মানেই হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে এদের সঙ্গে এদের দারুণ মিল আছে। আমার ক্লাসটা শুধু এই পর্যন্ত নয়, এইটুকু ক্লাসটা আজকের জন্য করবে। আমি আগামীকাল আবার ঠিক যে টাইমে ক্লাস নেওয়ার আজকে নেব, ঠিক একই টাইমে ক্লাসটা নেব, ক্লাসটা শেষ করব। কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবে। আর এই ভিডিওটার আজকে আমি হয়তো টিম লিঙ্কের যদি মনে হয় প্রয়োজন হয় টিম লিঙ্ক করব, আর টিম লিঙ্ক না হলে হোয়াটসঅ্যাপ করব। হোয়াটসঅ্যাপে আমরা আমাদের দেখব যে এখান থেকে কী ধরনের কোশ্চেন আমার এসছে মনের মধ্যে, সেটা করব। আর যার যার যেটা সমস্যা আবার নেক্সট দিন আগামীকাল, ঠিক আগামীকালই এক্সট্রা ক্লাসেস যে এইটার শেষ করব, যে বিভিন্ন পর্যায়ে যেগুলো আছে। খুব অল্প সময়ের একটা ভিডিও আমি পুট করলাম, কালকেও ঠিক একই টাইমের সময়ের পুট করব। ঠিক জিনিসটা তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। আমি হিউজ প্রেশারাইজড করছি না, মানে একসঙ্গে তো অনেক কিছু শেষ হয়ে যাবে। তাহলে আমি চাই যে এগুলো তোমরা বুঝে অন্তত আমার সামনে কোশ্চেনগুলো উপস্থাপন করো। যদি মনে হয় একবার ভালো করে নিজে বইগুলো পড়বে, ঘোর বই পড়তে পারো, সাঁতরা পড়তে পারো, ছায়া পড়তে পারো, কোনো চিন্তা নেই। যে কোনো বই যে কোনো, প্লাস আমার এই ভিডিওটা যদি পাশাপাশি দেখে থাকো, এটুকুই আমি বলবো। এটুকু প্লিজ সবাই পড়ো এবং দেখো। যদি কোনো কিছু অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করো।